স্পিড অ্যান্ড লাভের সপ্তম পর্বে সবাইকে স্বাগতম। সপ্তম পর্বটি ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে যেখানে গত পর্বটি শেষ হয়েছিল। বাইরে জিনকে থামানোর পর মুনহো পোশাক বদলানোর অজুহাতে দ্রুত বাড়ির ভেতরে ছুটে যায়। ভেতরে ঢোকার পর লাই তাকে বলেছিল যে জিন তার প্রেমিকার নাম লেখা একটি লকেট রেখেছে, তাই সে ভেতরে সেটা খোঁজার চেষ্টা করে। কিন্তু সেখানে সে সুরক্ষা সরঞ্জাম এবং প্যাড সহ সেই একই ব্যাগটি খুঁজে পায়। সে বুঝতে পারে যে লকেটটি সেখানে নেই। জিন হয়তো বাইরে তাকে নিজের কাছে রাখতে চাইছে, আর তখনই সে জিনকে এসে খেতে বলার জন্য চিৎকার করতে শুরু করে। জিন বাইরে থেকে চিৎকার করে তাকে তাড়াতাড়ি এসে খেতে বলে। সে দৌড়ে বাইরে আসে এবং দেখে জিন তাকে দুধ খেতে দিচ্ছে। মুনহো নিতে অস্বীকার করে, কিন্তু জিন তাকে তার বাবার বাড়িতে নামিয়ে দেওয়ার হুমকি দেয়। সে রাজি হয়ে যায়। তারপর সে তাকে বলে যে তাকে একটি ডিম খেতে হবে, এবং সে তাকে সব প্রোটিন সমৃদ্ধ খাবার দিচ্ছে। সে বলে, যদি তুমি আমার সাথে থাকো তবে তুমি আমার দায়িত্ব, নইলে লোকে ভাববে আমি তোমার পরোয়া করি না। এদিকে দুধ ঠান্ডা হয়ে গেছে, তাই জিন আবার তা গরম করতে শুরু করে। অন্যদিকে লিন রেগে গিয়ে চিৎকার করতে করতে নানার কাছে এসেছে, এবং আমরা জানতে পারি যে নানার নাম স্নেকি, যার কথা প্লেবয় গতরাতে বলছিল। লিন রেগে গিয়ে জিজ্ঞেস করে, তোমাদের ছেলেরা আমার কাজিন ভ্যানের পিছনে কেন লেগেছে? তোমরা ওকে কেন বিরক্ত করছিলে? তোমরা কি গতকালও এটা করছিলে? তার গুন্ডারা বলে, আমরা কি শুধু ভ্যানকে নিতে এসেছিলাম কারণ নানা ওর সাথে বন্ধুত্ব করতে চাই? ব্লিন বলে, এটা কেমন বন্ধুত্ব? বন্ধুত্ব এভাবে জোর করে হয় না, আর এখন থেকে ওর থেকে দূরে থাকতে হবে। এদিকে ভ্যান মুকে তার স্কুলে নিয়ে এসেছে। মু সেখানে স্কুলে ভর্তি হতে চায়, যাতে থাইল্যান্ডে থাকার একটা কারণ খুঁজে পায়। সে তার পরিবারের কাছ থেকে একটা অজুহাত নিয়ে ক্যানাডা ভ্রমণ বাতিল করতে পারবে। দেশটাও তার বেশ পছন্দ হয়েছে, থাইল্যান্ড। কিন্তু একটা ভাষার বাধা আছে। সে ইতিমধ্যেই চীনা ভাষা জানে, এবং এখানে থাই ভাষাও বলা হয়। তাই সে প্রথমে ভাষাটা শেখার সিদ্ধান্ত নেয়। কেবল তখনই সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে। ভ্যান খুব খুশি হয় এবং তাকে বলে যে তার পরিবারের একটি ভাষা শিক্ষা প্রতিষ্ঠান আছে। চলো, আমি তোমাকে ওখানে ভর্তি করিয়ে দেব। সে তাকে নিয়ে দ্রুত সেই প্রতিষ্ঠানে ছুটে যায়। সে তাকে মুকা ভাষা কোর্সে ভর্তি করিয়ে দেয়, যেখানে তার সব সহপাঠীই বিদেশি শিক্ষার্থী। এটা শেষ করলেই তুমি সহজেই যে কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে, সে বলে। যাই হোক, আমি তোমাদের বলে রাখি, জিন, তার পরিবার এবং এই লোকটি এর আগে কখনো এভাবে চীনা ভাষায় কথা বলেনি। জিন সেই লোকটির সাথেই দেখা করতে এসেছে, যার সাথে সে গত রাতে কয়েক পর্ব আগে দেখা করেছিল। লোকটি জিনকে একটি গাড়ির ব্যবস্থা করে দিতে বলছি, কারণ সামনে একটি বড় দৌড় প্রতিযোগিতা আসছে, যেখানে আসন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য জিনের সেরা তিনের মধ্যে থাকাটা অত্যন্ত জরুরি। এরপর ভ্যান তার গাড়িতে করে মুনকি বাড়ি পৌঁছে দেয়। গ্যারেজের গেট বন্ধ। মুনকি বেশ বিরক্ত দেখাচ্ছিল। সে বলে, এই লোকটা চায় না আমি এখানে থাকি। আমাকে আমার বাবার বাড়িতে নামিয়ে দাও, আমি ওখানেই থাকব। ভ্যান বলে, ওহ, তাহলে আমার বাড়িতেই চলে এসো। কিন্তু মুনকি তার মা এবং বাবার দ্বিতীয় স্ত্রীকে জানাতে হবে যে সে কলেজে ভর্তি হয়েছে। তাদের সাথে কথা বলা দরকার, তাই সে বাড়ি যাওয়ার জন্য জিদ করছে। যখন সে ভ্যানকে বাড়িতে নামিয়ে দেয়, তখন দেখি বাড়ির দরজা তালা দেওয়া। সে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। একজন মাতাল গৃহহীন লোকের সাথে ধাক্কা খেয়ে সে পড়ে যায়। ই আর কেউ নয়, তার বাবা, যিনি মদ খেয়ে রাস্তার আবর্জনার মধ্যে পড়ে আছেন। সে তাকে বলে, তুমি এত মাতাল কেন? চলো, বাড়ি যাই। এবং তাকে জোর করে তোলার চেষ্টা করে। কিন্তু তিনি বড্ড ভারী। তিনি ভারী। বাবা যেখানেই মদ পান করেন, সেখানেই মাতাল হয়ে যান এবং জ্ঞান হারান। তারপর সে তার দ্বিতীয় স্ত্রীকে ফোন করে। তিনি বাইরে আছেন, কিন্তু কাল ফিরে আসবেন। আর চাবিটা দরজার কাছে একটা ফুলের টবের নিচে পড়ে আছে। মা বলেন, কিন্তু বাবা তো রাস্তায় পড়ে আছেন। মায়ের কাছে সবকিছুই স্বাভাবিক, কারণ তিনি বছরের পর বছর ধরে সবকিছু পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, ওকে যেখানে আছে সেখানেই থাকতে দাও, তুমি বাড়ি যাও। মু বাড়ি থেকে একটা চাদর আর মশা তাড়ানোর স্প্রে নিয়ে আসে, কারণ এখানে অনেক মশা। সে বাবার উপর চাদরটা বিছিয়ে দেয় এবং সাপটা যাতে তার গায়ে না লাগে সেজন্য তার গায়ে মশা তাড়ানোর স্প্রে ছিটিয়ে দেয়। ঠিক তখনই জিন এসে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? বাবার কি হয়েছে? তোমরা ওকে রাস্তায় ফেলে যাচ্ছ? এটা ঠিক না। মু উত্তর দেয়, আমি ওকে কি করে তুলে নেব? ওকে বলো, এখানে অনেক মশা। তারপর ওরা দুজনে মিলে ওকে তুলে বাড়ি নিয়ে আসে। মু জিজ্ঞেস করে, বাবা কি সবসময় এমন করে? তার স্ত্রী কিছু বলে না। সে প্রথম দিকে অনেক চেষ্টা করেছিল,
কিন্তু বাবার জন্য মদ ছেড়ে দেওয়া খুব কঠিন ছিল এবং তিনি অজ্ঞান না হওয়া পর্যন্ত মদ পান করেন। বু জানতে চাই তিনি কেন এমন করেন। তিনি কি এমন করেন? জিন বলে, ও যখন ঘুম থেকে ওঠে আর ঘরে কোনো আলো থাকে না, তখন ওকে নিজেই জিজ্ঞেস করে দেখো। চারিদিকে অন্ধকার এবং টর্চ লাইট হাতে ধরে থাকা অবস্থায় তাদের হাত কিংবা আঙুল স্পর্শ করে, আর দুজনের সাথেই কিছু একটা ঘুরতে শুরু করে। দুজনেরই ঘাম হতে থাকে। ওরা আছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটা ঘটে। তারপর জিন আলোটা ঠিক করে বাবাকে গোসল করতে যেতে বলে। বাবা বেশ মাতাল। তিনি বলেন, আমার সন্তানেরা, তোমরা খুব ভালো। আমি ভালো বাবা হতে পারিনি। আমি দুঃখিত। আমি তোমাদের খাইয়ে দেব। যেও না। তোমরা দুজনেই এখানেই থাকো। কিন্তু তিনি ওদেরকে ঘরে রেখে চলে যান। জিন বেরিয়ে এসে বলে, আমি 3 দিনের জন্য বাইরে যাচ্ছি। মু বলে, এখন রাত। যেও না। এটা নিরাপদ নয়। কাল যেও। জিন বলে, এখানেই থাকো। আরামে থেকো। গ্যারেজে যেও না। ওখানে কাউকে পাবে না। এবং চলে যেতে শুরু করে। মু, সে বলে, দাঁড়াও, আমার তোমাকে কিছু বলার আছে। জিন বলে, তাড়াতাড়ি বলো, আমার কাছে 5 মিনিট সময় আছে। মু তাকে বলতে শুরু করে, আমি এখানেই থেকে পড়াশুনো করব। আমি একটা ভাষার কোর্সেও ভর্তি হয়েছি। জিন বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখানে নোংরার মধ্যে কেন থাকবে? কানাডায় চলে যাও। সেখানে তুমি আরও ভালো জীবন কাটাতে পারবে। কিন্তু মাউথ বলে, আমি এখানেই থাকব। এই জায়গাটা আর এই জীবনটা তার ভালো লাগতে শুরু করেছি। জিন তাকে কিছু টাকা দিয়ে চলে যেতে শুরু করে। সে তাকে রাতের খাবার খেয়ে নিতে বলে এবং বাবাকে দিয়ে তা তৈরি করাতে বলে। মাউথ চায় না যে সে চলে যাক, কিন্তু জিন ভালোবাসার সাথে তাকে ছুঁয়ে বলে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। বলে রাখি, মাউথের চরিত্রটি খুব ছোট একটি মেয়ে। সে রান্না করতেও জানে না, ঠিক আছে? আপনি তাকে একটি বাচ্চার মতো ছোট কল্পনা করতে পারেন। এবং তারপর সে চলে যায়। মাউথ টাকাটা নেয়। সে টাকাটা তুলে নিয়ে বলে, এটা দিয়ে আমি কি করব? আমি যা চাই সে তো তা দেয় না। সে বারান্দায় গিয়ে সেটার দিকে তাকিয়ে থাকে। জিনও তার দিকে তাকায় এবং তারপর চলে যায়। জিন ভিতরে এসে তার মাকে ফোন করে তার পড়াশোনার কথা জানায় এবং তার বাবাকেও বলে, বাবা, আমার জন্য কিছু খাবার বানাও। আমার জন্য কিছু খাবার বানাও। আমার খিদে পেয়েছি। বাবা জিজ্ঞেস করেন, তুমি কি খেতে চাও? সে বলে, যে কোনো কিছু। আর তিনি তার জন্য একটি চমৎকার খাবার রান্না করেন। মু বলে, তুমি জিনের চেয়েও ভালো রান্না করো। আর যখন তুমি তরুণ ছিলে, তোমাকে জিনের চেয়েও বেশি সুদর্শন দেখাতো। বাবা বলেন, আমাকে রাগিও না। ঠিক আছে, চুপচাপ খাও। বু জিজ্ঞেস করে, সকালে আমার জন্য কি রান্না করবে? বাবা বলেন, আমি কিছুই রান্না করব না। যদি কিছু জানো, তাহলে রান্না করে খেয়ে নিও। আমি শুধু ঘুমাবো। জিন গাড়ির যন্ত্রাংশ কিনতে এসেছে, কিন্তু সেগুলো খুঁজে পাচ্ছে না। তাই সে নিজেই সেগুলো তৈরি করে এবং তার গাড়িটি প্রস্তুত করে। এরপর আমাদের দৌড়ের দিনটি দেখানো হয়। সবাই তাদের গাড়ি নিয়ে এসেছে, খুবই হিংস্রভাবে রেস করার জন্য। কারণ এই ড্রামাটা পুরোটাই রেসিং নিয়ে, গতি আর ভালোবাসা। তাই এখানে গাড়ি নিয়ে অনেক কথাবার্তা হয়। তারপর রেস শুরু হয়, প্রথম পর্যায়ে। কিন্তু লিন ইতিমধ্যেই চালাকি করেছে। রাস্তায় জল ছিটানোর পরিকল্পনা করে। সে তার টায়ারগুলো এত বড় করে ফেলেছে যে তার গাড়ি জল পার হতে পারবে। কিন্তু জিনের গাড়িটা একটু পিছলে গিয়ে পুরোপুরি ঘুরে যায়। লিন প্রথম হয়। সে এসে পৌঁছায়। সে দ্রুত চলে যায়। ততক্ষণে অন্য গাড়িটি তাকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে চলে গেছে। কিন্তু জিন উল্টো দিকে গাড়ি চালাতে শুরু করে এবং কোনোভাবে দ্বিতীয় স্থানে আসতে সক্ষম হয়। তার মানে সে জিতেছে। তার সেরা 3-এ থাকার কথা ছিল। সে সেই একই লোককে ফোন করে জানায় যে সে জিতেছে। অন্যদিকে ভ্যান মুকে তার বাড়িতে নিয়ে এসেছে, যেখানে লিনের গাড়িগুলো রাখা আছে। সবগুলো গাড়ি দেখে মু আনন্দে আত্মহারা হয়ে যায়। আর লিন সিসিটিভি ফুটেজ দেখতে দেখতে ভাবে, মু এখানে কেন এসেছে? এই একই মেয়েটা আজ আবার আমার বাড়িতে এসেছে। ও আমার গাড়িগুলোর ছবিও তুলছে। তাই সে ভ্যানকে ফোন করে। সে জিজ্ঞেস করে, তুমি কোথায়? ভ্যান উত্তর দেয়, আমি একটু বাইরে এসেছি। এবং সে মিথ্যা বলছে। লিন বলে, আমার গিটারটা যদি তোমার লাগে, তাহলে 5 মিনিটের মধ্যে আমাকে খুঁজে বের করো। গিটারের লোভী ভ্যান দৌড়ে পালায়। মো একা হয়ে যায়। লিন পিছন থেকে এসে আলো নিভিয়ে দেয়। সে ভয়ে কাঁপতে থাকে। লিন আলো জ্বালিয়ে জিজ্ঞেস করে, তুমি কি? তুমি একজন গুপ্তচর। আমার উপর নজর রাখছো। তুমি আমার গাড়িগুলোর ছবি তুলছো। তোমার
তোমাকে কি পাঠিয়েছে? তুমি আমার গ্যারেজে কি করছো? সে বলে, না না। ভয়ে কাঁপতে কাঁপতে সে ভ্যানকে ফোন করে। কিন্তু লিন ইতিমধ্যেই মুখ বন্ধ করে রেখেছে। সে তাকে নিয়ে মজা করছে। একদিক দিয়ে সে ওর সাথে মজা করছে, সে ওকে ভয় দেখাচ্ছে। তারপর সে বলে, চলো, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। চলো, তুমি নীল গাড়িটায় যাবে। আর ও রাজি হয়ে যায়। পুরো যাত্রাপথে লিন ওকে গাড়ি সম্পর্কে জ্ঞান দিতে থাকে। আর ও লিনের দিকে ঠিক সেভাবেই তাকায় যেভাবে লিন জিনের দিকে তাকায়। তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? ও বলে, কারণ তোমার মতো গাড়িতে আগ্রহী কাউকে আমার পছন্দ। লিন বলে, তাহলে তোমার ঠিকানাটা বলো। ও বলে, আমি বলবো না। যাই হোক, এরপর কোনোভাবে সে ওকে বাবার বাড়িতে পৌঁছে দিত। ও রেগে গিয়ে গাড়ি থেকে নেমে যায় এবং সজোরে দরজা বন্ধ করে দেয়। লিন জিজ্ঞেস করে, আমার গাড়ির সাথে এমন দুর্ব্যবহার করার সাহস কি করে হলো তোমার? ও বলে, তুমি যদি এখান থেকে না যাও, আমি তোমার গাড়িটা ভেঙে দেব। লিন হাসতে শুরু করে। মা ভেতর থেকে সবকিছু দেখেন। সে কি নাটকটা ঘুরতে দেখছে? লিন জিজ্ঞেস করে, তুমি কি এই রেস্তোরাঁর কাছে থাকো? ওদের নুডলসগুলো খুব ভালো। মো বলে, না না, ওরা শুধু ডাম্পলিং বিক্রি করে। আর তুমি কি ওটাতেও বাড়তি নুন দেবে? এই বলে সে তার দিকে তাকিয়ে হাসতে হাসতে চলে যায়। সে এসে গেছে। মনে হচ্ছে যেন মুয়ের মিষ্টি স্বভাব তার মন জয় করে নিয়েছে। কিন্তু মা ভেতরে গিয়ে জিনকে ফোন করে বলে, আজ একটা ছেলে তোর বোনকে দিয়ে গেছে। আর এখন গাড়িতে যে আছে সে সম্ভবত ওর বয়ফ্রেন্ড। জিন অবাক হয়ে যায়। না না, এটা হতে পারে না। কিন্তু মা জোর দিয়ে বলে, ওর কথা ভেবে দেখ। ওর সাথে কিছু একটা ভুল হতে পারে। ও এখনো খুব ছোট। আর যদি কিছু ভুল হয় তাহলে সেটা আমাদের দোষ হবে, কারণ ও আমাদের দায়িত্ব। ও আমাদের বাড়িতেই থাকে। ওকে বোঝাও। সে তো স্পোর্টস গাড়ি করে এখানে আসেনি। সে আদর করে বলবে, ও তোমার বোন। পরের দৃশ্যে সে ব্যাপারটা বুঝে যাবে। সে জিনকে দেখা করতে ডাকে এবং তাকে এমন একটি পার্কে নিয়ে যায় যেখানে রাতে যুগলরা চুম্বন করে, যেখানে তারা রোম্যান্টিক সময় কাটাতে আসে। জিন লজ্জা পেয়ে বলে, তুমি এখানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছো। তুমি কি কোনো মেয়েকে এখানে নিয়ে এসেছো? জিন তাকে আজে বাজে কথা বলা বন্ধ করতে বলে এবং তারপর তাকে জিজ্ঞেস করে সে কেমন স্বামী চায়। সে বলে, আমি এটা নিয়ে কখনো ভাবিনি। জিন তাকে বলতে শুরু করে যে তার স্কুল জীবনে একটি ছেলে একটি মেয়ের পেছনে লেগেছিল। তারপর মেয়েটি রাজি হয়ে যায় এবং তারা প্রেম করতে শুরু করে। ছেলেটি তাকে প্রতিদিন উপহার দিত এবং ভালোবাসার সাথে তার যত্ন নিত। কিন্তু যখনই সে মেয়েটির সাথে একান্তে সময় কাটাত, সে এসে তার করা সমস্ত কাজ পুরো ক্লাসে বলে দিত। আর এটা একেবারেই ভুল। সত্যি বলতে এটা খুব নোংরা একটা কাজ। তারপর মেয়েটির মন তার পড়াশোনার প্রতি আগ্রহ হারাতে শুরু করে। সে বাড়িতে ধরা পড়ে। তার পরিবার স্কুলে চলে আসে। এরপর অনেক নাটকীয়তা ঘটল এবং ছেলেটি তাকে বিদায় করার জন্য তার সাথে সম্পর্ক ভেঙে দিল। আর মেয়েটি এমনকি আত্মহত্যা করার চেষ্টাও করেছিল। এখন আমাকে বলো, এই গল্প থেকে তুমি কি শিখলে? সে বলি যে আত্মহত্যা করার চেষ্টা করা ভুল। জিন সে বলে, না, তোমার বয়সী ছেলে এবং মেয়েদের দূরে থাকা উচিত। দেখো, মূলত সে বোঝাতে চাইছে যে সুন্দরী কিশোরী মেয়েরা হলো ট্রফির মতো, যা প্রত্যেক ছেলে অর্জন করতে, পেতে, সাজাতে, নিজের করে নিতে চায়, লোক দেখাতে চায়, তাই না? সে তো শুধু কথা বলছে। কিন্তু আমার স্কুলে এমন একটি জুটি ছিল যারা আজও একসাথে আছে। মানে সব সম্পর্কই অকেজো নয়। কিছু টিকে থাকে, কিছু থাকে না। এরই মধ্যে সে পিছলে যায় এবং জিন তাকে ধরে ফেলে। আর পরিবেশটা একটু রোম্যান্টিক হয়ে ওঠে। জিন বলে যে এই বয়সে মেয়েদের সতর্ক থাকা উচিত। ছেলেরা তাদের সাথে অন্যায় করে। বউ জিজ্ঞেস করে, কেমন আছো, আমাকে বলো। জিন কিছুই বলে না এবং তারা দুজনেই সোজা বাড়ির গ্যারেজে চলে যায়। তার বন্ধু সেখানে ছিল এবং বলে, এই আয়, তুমি কিউটির সাথে গিয়েছিলে? সে বলে, হ্যাঁ, এখন আমি এখানে পড়াশোনা করব। আমি জিনের সাথে থাকব এবং পড়াশোনাও করব। বন্ধুটি জিজ্ঞেস করে, তুমি আমাকে জিন বলে ডাকছো কেন? তুমি তো আগেও কি ভাই বলে ডাকতে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তার আগেই জিন তার বন্ধুকে বকা দিতে শুরু করে। বলতে থাকি, এত প্রশ্ন করছিস কেন? এখান থেকে যা। এখান থেকে যা। তারপর লাই মাউথের জন্য খাবার নিয়ে আসে এবং বলে, খেয়ে ঘুমিয়ে পড়ো। কালও তো তোমাকে পড়তে হবে। সে বলে, হ্যাঁ, আমি হাত ধুয়ে নেব। ভেতরে দৌড়ে যাবার সময় সে কালো পোশাক পরা একটি মেয়েকে দেখতে পায়। তার ঘরে একটি ট্যাটু আছে। এই পর্বটি এখানেই শেষ। এখন মেয়েটি কি এবং এই ট্যাটুর পেছনের রহস্য কি, আমরা আমাদের পরবর্তী পর্বে তা জানতে পারব। তবে মুখের কথার আড়ালে থাকা চরিত্রটি একটি ছোট মেয়ে।
এখন যদি আমরা তার কার্যকলাপগুলো মন দিয়ে দেখি, অথবা তারা সবাই তার সাথে যেভাবে আচরণ করে, তার মনে কি চলছে, সে জিন সম্পর্কে একজন প্রাপ্তবয়স্কের মতো চিন্তা করে। আচ্ছা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা আমাকে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে আরও পর্বের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।